এই বলছি কোন তলায় বলছিল শোনো? তিনতলা। তিনতলা তিনতলা। এটাই মনে হয় ওয়ার্কশপ চলছে ওইদিকে। হ্যাঁ বলছি কি কিশোরী বলছি এটাই সবাই ওয়ার্কশপ এখানে একটু জাস্ট বলবি কি মানে এমনিতে প্রচণ্ড ভয়ে ভয়ে রয়েছি। প্রথমেই প্রশ্ন না মানে কেমন আছো? রাইট নাও খুব ভালো নেই, খুব ঠান্ডা লেগেছে ওই মানে হেলথ ইস্যু আর মানসিকভাবে? ওকে ফাইন। এবার তুমি যা যা দেখেছো সেই সময় আর এই সময়, আমাদেরই খুব একটা ভালো লাগে না, নতুন জেনারেশন হয়েও এত কিছু পাল্টে গেছে। সেখানে তোমার কেমন লাগে আর কি সমাজটা দেখলে, চারিদিকটা না দেখলে? না না সেটা মন খারাপের ব্যাপার সত্যি। মানে আই এম নট অনলি টকিং অ্যাবাউট থিয়েটার, হ্যাঁ হ্যাঁ জেনারেল। হ্যাঁ ইন জেনারেল। আর সব কিছুই তো চেঞ্জ হয়, কিছু তো করার নেই। খুব রাগটাগ হলেও সেটাকে মেনে নিতে হয়, আর কিছু করার নেই। যেরকম আগে যে ছেলে মেয়েদের নিয়ে কাজ করতাম আর এখন যে ছেলে মেয়েদের নিয়ে কাজ করি তার মধ্যে একটা ডিফারেন্স আছে। তাদের ডিফারেন্স অফ কমিটমেন্ট আছে তাদের। আর আগে যখন করতাম তখন তারা থিয়েটার করতেই আসতো, আর আমরাও যখন এসছি থিয়েটার করতেই এসছি। তার মধ্যে ফিল্ম অ্যাক্টররাও ছিল, তারা থিয়েটারও করতো, ফিল্মও করতো। আর এখন যারা আসে, এখন যেহেতু টিভি এসে গেছে এবং টিভিতে বিনোদনের মানে শেষ নেই একেবারে, তো সেখানে অনেক লোককে লাগে এবং অনেক সময় এখানে আসে উইথ দি ইন্টেনশন যে এইখানে একটু শিখে টিকে গিয়ে টিভিতে চলে যাওয়া। কারণ সত্যি কথা থিয়েটার এখনও তো কাউকে মানে সংসার চালানোর মতো টাকা দেয় না, তো দিতেও পারে না, দেয়ও না। কোথাওই সেরকম আছে কিনা আমি জানি না, মানে অন্তত এখানে। তার জন্যে যেতে হয়, টাকা সবারই তো রোজগারের প্রয়োজন, আর ওখান থেকে রোজগারটা হয় ঠিকঠাক রোজগার। মানে একটা দিক দিয়ে আমি কিন্তু টেলিভিশনের কাছে খুব কৃতজ্ঞ। হ্যাঁ এই বিষয়ে এই কারণে যে এত লোককে এমপ্লয় করতে পেরেছে, এত লোক। মানে আগে আমি তো ক্রুদের দেখেছি, একটা ডিরেক্টরের যে ক্রু, তারা সেই ডিরেক্টর আবার কবে ছবি করবে তার জন্য ওয়েট করে, আর তার দে হ্যাভ নেভার বিন পেড দ্যাট ওয়েল সো দ্যাট দে কুড টেক 6 months 1 year hiatus। এইটা সেদিক থেকে এখন এত লোক এমপ্লয়েড, এটা আমার ভালো লাগে। এবার এখানে একটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে আমার যেটা নিজের মনে হয় যে কেউ যে ধরনেরই শিল্পী হতে আসেন না কেন, মানে শুধু নাটক বলে না, যে কোনো কোথাও একটা তো তিনি জেনে আসেন যে লাইফে হয়তো আমাকে অনেক প্রতিকূলতার মধ্যেই যেতে হবে। আমার মনে হয় এটা জেনে আসা উচিত। হয়তো মানে শিল্পীদের তো স্ট্রাগলটা অনেকটা বেশি সাধারণ মানুষের থেকে। এবার সেখানে কোথাও এখন মনে হচ্ছে না যে শিল্প করলে একটু বেশি টাকা উপার্জন করে, মানে ওই দিকটায় ছুটছে সবাই? হ্যাঁ হ্যাঁ সেটাও তো ছুটছে, দে ওয়ান্ট মানি, টাকাটা। আর আরেকটা জিনিস এদের মধ্যেও থাকে যে তাদের দিল বিকাম ফেমাস, তার একটা ভীষণ মানে অ্যাট্রাকশন আছে সবার মধ্যে, সেইটা টু বি মানে নিজেকে সবার সামনে এক্সপোজ করা, মানে দেখানো, তো সেইটাও আছে এবং টাকাও আসছে। এই সব মিলিয়ে ওইখানের আকর্ষণটা বেশ বেশি করে। এখানে নিজের সাথে মিল পাও তোমার সেই সময় তুমি যখন এসেছিলে? হ্যাঁ, মানে সেই সময় কি এসব ভেবেছিলে একটু না কালকে আমি ফেমাস হয়ে যাবো, কালকেই আমার অনেক টাকা? না 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 তখন বললাম তো কমিটমেন্টটাই আলাদা ছিল, তখন তো কমিটমেন্ট টোটালি আলাদা। তখন মানে যে কজন আমরা আছি যারা করছে তাদের যে পলিটিক্যাল বিলিফ, সেই বিলিফে যারা বিশ্বাস করে সেরকম লোকেরাই আসতো এক একটা দলে। কিন্তু এখন সেসব তো আর কিছু নেই, একেবারে নেই। দোষও দিতে পারি না। আর অদ্ভুতভাবে কিরম সব কিছু মানে ইউজ অ্যান্ড থ্রো অ্যাওয়ে, এই ব্যাপারটা এত বেশি আছে যে তার জন্যে কোনো কিছু সম্পর্কে যে তাদের একটা হোয়াট শুড আই সে, তাদের একটা যে ডিপ ধারণা বা একটা ডিপ মানে
লাভ বলা যায়, কিন্তু খালি লাভ না, রেসপেক্ট, এই এই জিনিসটা আজকাল কেউ খুব খুঁজে পায় না। ঠিক, মানে এখন ভাবো যে আমরা কি এখন একজনও পলিটিশিয়ানকে রোল মডেল করতে পারি? নেই, সত্যি নেই, নেই, No one. অ্যাবসলিউটলি নেই। নেই। এবং পলিটিক্স অ্যাজ সাচ হ্যাজ বিকাম আ ডার্টি ওয়ার্ড। হ্যাঁ, তার জন্য সেই ওদের তো দোষ নেই, দেশি নাথিং। সব যেমন পাল্টেছে এটাও পাল্টেছে। এটাও পাল্টেছে, সবই পাল্টাচ্ছে অ্যাবসলিউটলি। তোমার যেমন একটা ইন্টারভিউতে আমি দেখছিলাম বেশ বোধহয় 5 বছর আগে, ওইটা খুব আমার ভালো লেগেছে, মানে পয়েন্টটা, কারণ আড্ডা আমার খুব পছন্দের, বাঙালিদের আড্ডা তো পছন্দের। তুমি বলছিলে যে আগে যে আড্ডাটা মারতাম কোনো এক সময়, সেখানে যারা বসতেন মারতে ভালো লাগতো আড্ডাটা, আস্তে আস্তে দেখলাম যে মাথাটা হারিয়ে যাচ্ছে, মানে কম। তখন আমি ভাবলাম যে এইগুলো করি। তো সেই আড্ডা নিয়ে কি বলবে, তখনকার আড্ডা, এখন আড্ডা, আড্ডার যদি টপিক হয় এই মুহূর্তে, মানে এই নিয়ে কী বলবে তুমি, কতটা পাল্টেছে? যেরকম বললাম সব কিছু পাল্টাচ্ছে, এটাও পাল্টেছে, এটাও পাল্টেছে। অ্যাজ আ রেজাল্ট কী হয়েছে, মানে সব জায়গায় আমরা মানিয়ে নিচ্ছি, ঠিক আছে, কিন্তু সব জায়গায় তো নিজেদের যেটা বিলিফ সেটাকে তো ছেড়ে দিয়ে করা যায় না, ছেড়ে দিয়ে করা যায় না। এখনও যে সেরকম মাঝে সাঝে আড্ডা হয় না তা নয়, কিন্তু আগে মানে যে কোনো আড্ডাতেই ইউ উড গেট দ্যাট, আর মানে দ্য ইন্টেলেক্ট ওয়াজ ভেরি পাওয়ারফুল অ্যান্ড স্ট্রং। এখন সেটা নয়, কমই, কিন্তু মাঝে সাঝে যে হয় না সেটা, তখন খুব ভালো লাগে। এমনি বাঙালি আড্ডা মারতে ভুলে গেছে কি মনে হয়? রাস্তাঘাট দেখো আগের মতন আড্ডা হচ্ছে, মানে সেই যে রক কালচার, রকটা উঠে গেছে কি নট। আসলে আজকাল বাড়িগুলোতেই রক নেই, কোথায় রক? আগে সে এক একটা বাড়ি ছিল, সামনে একটা বারান্দা মতো থাকতো, সেটাকেই তো রক যেটা বলা হতো। তো সেসব তো নেই, আর সেই কালচার আমি জানি নর্থ ক্যালকাটাতে হয়তো কিছু হয়তো আর রয়েছে, হ্যাঁ কিছু হয়তো আছে, কিন্তু এখন সবই হাই রাইজ। প্লাস হচ্ছে তো আমি যেটা শুনতে পাই, উইকেন্ডস বাইরের মতন যেটা শুরু হয়েছে, পাবস, নাইট ক্লাব, এইগুলো বোধহয় হয়েছে, কিন্তু সেটা কি আর আড্ডা এক হলো? না, দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি, দ্যাট ইজ অলসো অ্যান আড্ডা, আড্ডাতেই যায়, কিন্তু ওইখানে ওই সব জায়গায় যে মিউজিক আছে, ড্রিঙ্কস আছে, অল দিস, অবশ্যই এমনি আড্ডাতেই বা ড্রিঙ্কস থাকবে না এরকম কোনো কারণ নেই। তো ওদের হয়তো সেটা ভালো লাগে, মানে আর আরেকটা জিনিস হচ্ছে ইয়াং ছেলে মেয়েদের নাচ গান এগুলো খুব ভালো লাগে, তো সেটা যেখানে পারে সেখানে। এবার এখানেও না কন্ট্রাডিকশন কিরকম দেখো, আমি যেগুলো নিজে ভেবেছি আছে তোমার সঙ্গে আমি আলোচনা করবো। কিছু খাবে, জল খাবে, তো সেটা হচ্ছে যে যখন ভালোই লাগে নাচ গান, তাহলে সেইটা কেউ এক্সপার্টাইজ বা সেইটা শেখার দিকে কম যাচ্ছে কেন? আগে যেমন একটা পাড়ার মধ্যে দিয়ে যখন যেতাম আমরা বিকেলবেলা সন্ধ্যেবেলা, হারমোনিয়ামে পেতাম। আগে তো সব বাড়ি থেকে সন্ধ্যেবেলা মানে সুরে বা বেসুরে এক্স্যাক্টলি খুব দারুণ প্র্যাকটিস, সেটা তো শুনতে পেতাম। এখানে তো শোনার চান্স নেই ওই রকমভাবে, কোথায় কে শুনবে? এটাও তাও একটু একটু পাড়া পাড়া এই জায়গাটা রয়েছে, কিন্তু তাহলেও ওই মানে ঠিক যেরকম আগেকার দিনে আমাদের যে পাড়া ছিল, মানে আমি থাকতাম সাদার্ন অ্যাভিনিউতে, সাদার্ন অ্যাভিনিউ রাস্তাটা বিশাল চওড়া, ওই দিকেও বাড়ি, কিন্তু সকলের সঙ্গে সকলের মোটামুটি একটা ভাবটা ছিল। এখন তো কারোর ওরকম, প্রথম কথা আরও হচ্ছে মানুষের সময় কমে গেছে, সবসময় দৌড়চ্ছে একটা কিছুর পেছনে, সময় কমে গেছে। অ্যাজ এ রেজাল্ট ওই রকম এটা। আর আরেকটা জিনিস আমি বলবো, আমাদের সময়ের আড্ডার মধ্যে আরেকটা জিনিসও তোমাকে ভাবতে হবে, সেটা হচ্ছে আমাদের ইয়াং এজের এনার্জি। তো এখন যারা আমরা আড্ডা মারতাম তার মধ্যে অনেকেই মারা গেছেন, তবে যারা এখনো আছেন মাঝে সাঝে তাদের সঙ্গে বসে ভালো লাগে, কিন্তু অল অফ আস ডোন্ট হ্যাভ দ্যাট এনার্জি এনিমোর। সেই এনার্জিটা নেই। এটাও ঠিক, হ্যাঁ, এনার্জি লেভেলটাও কমে গেছে, এনার্জি লেভেলটা কমে গেছে এই মানে আমাদের মতো বয়সে এসে, সেটা তো হবে না। বা যেটা আছে, যেটুকু পড়ে আছে সেটাও অনেকের নেই, হ্ঁ, অনেক ইয়াং জেনারেশন, এটাও ভাবতে হবে। হ্যাঁ, সেটাই মাঝে মাঝে আমার দলকেও বলি যে অল অফ ইউ পুট টুগেদার যে এনার্জি, সেটা আমার, এটা অনেকের নেই এখন। আচ্ছা, আসার পর আমি দেখলাম যে এখানে ওয়ার্কশপ হচ্ছে, যেটা আমার ভালো লাগলো, দারুণ, অনেকদিন পর মনে পড়লো ছোটোবেলা। এইবার এই যে আমরা শিখি ধরো থিয়েটারে অনেক কিছু, আমি জানি না, মানে জাস্ট দৃষ্টতা আমার, এই যে ব্রেকটিয়ান ফর্ম, স্ট্যানিসলাভস্কি, যেগুলো আমরা শিখি, সেটা কি প্র্যাকটিক্যালি আমাদের বাংলায় যে ধরনের কাজ হয়
ছবি হোক যাই হোক সত্যি অ্যাপ্লাই করা জায়গা রয়েছে। যায় মানে, আর এই ওয়ার্কশপে সেগুলোর না, অ্যাপ্লিকেশন হ্যাঁ, হয় না, হ্যাঁ, কারণ হ্যাঁ। এই ওয়ার্কশপ কয়েকটা দিনের ওয়ার্কশপে হ্যাঁ, কখনোই হ্যাঁ। কিছু হয় না। যেটা আমরা করি হচ্ছে কতগুলো সূত্র ধরিয়ে দিই আচ্ছা, যে এইভাবে যদি তোমরা নিজেদের প্র্যাকটিসটা চালিয়ে যাও তাহলে ইউ ক্যান বিকাম অ্যান অ্যাক্টর আফটার আ পয়েন্ট অফ টাইম। কিন্তু এখান থেকেই একেবারে হ্যাঁ, অ্যাক্টিং ওটা- শিখে চলে গেলাম, সেটা হয়ে হয় গেল না। একদিনে, হ্যাঁ। এটা শিখে তাতে কি হয়, যারা রিয়েলি ইন্টারেস্টেড সেটা কিন্তু তারা করে। আর অনেকেই বোঝে যে বাবা এটা মানে ভেবেছিলাম অভিনয় করতে আসা ইজ সামথিং কোয়াইট ইজি, এতটা খাটতে হয়, এতটা বুঝতে হয়, এত কিছু করতে হয়, সেটা ছেড়ে দেয়, উইচ ইজ একদিক দিয়ে কিন্তু দ্যাটস আ ব্লেসিং ইন ডিসগাইজ। কারণ অনেক সময় এই ছেলে মেয়েদের নিয়ে আরও থতমত খেতে হয়। ঠিক। তো তার জন্য ওইটুকুই করা হয়। তো এক একটা মানে আমরা উই গো থ্রু স্টানিস্লাভস্কি, এটা দিয়েই যাই। হ্যাঁ, এই প্রসেসটি তো ব্রেকটিয়ানটা তো দ্য ওয়ে হি রোট হিজ স্ক্রিপ্টস, সেই স্ক্রিপ্টের মধ্যে তারপরে ওর একটা মানে সেপারেটিস্ট ব্যাপার ছিল, মানে তোমাকে ওই আসল এটা থেকে সেপারেট করে দেবে, এলিয়েনেশন বলে ওটা, অ্যাকচুয়ালি সেপারেট করা। তো সেই জিনিসটা ওনার ছিল, যে ওনার ধারণা ছিল যে কোনো জিনিস যদি খুব মানে সেন্টিমেন্টে গিয়ে ধাক্কা দেয় তখন তোমার রিজনিংটা একটু বায়াসড হয়ে যায়, সেইটা হি ডিডন্ট ওয়ান্ট। এটা হচ্ছে, এটা তুমি দেখো, দেখে ভাবো। That's why his way of doing this was Brechtian way of doing it was that. সেটা কারণ দেখো আমরাও তো ব্রেক করেছি, তো তাহলে আমরা অবশ্য এইরকমভাবে ফর্মালভাবে কিছু শিখিনি, সবই হাতে কলমে শেখা, কিন্তু তারপরে তো সেটা করেছি এবং সেটা বুঝতে পেরেছি। একদম একদম। তো সো এটা করা যায় না। আমি আসলে প্রশ্ন কেন করছি যে সময় এতটা কমে গেছে, এখন দেখছি ছবি 7 দিনে 9 দিনে হচ্ছে, ওই কখন চরিত্রে ঢুকছে কখন বেরোচ্ছে, আমি তা জাস্ট অবাক হই। মানে না, আমার কষ্ট হয় ফিল্ম মেকারদের জন্য, কষ্ট মানে এই যে 12 দিনে এই দিনে তোমাকে শেষ করে দিতে হবে, তাতে তুমি কোথাও কি আরেকবার পারবে ওটাকে কারেক্ট করতে? এটা তো সম্ভব নয়। হ্যাঁ, তো ওদেরও তো দোষ নেই। তারপরে মানে হয়তো ভালো লাগে না লোকেদের, কারণ সত্যি কথা ওটা তো যত্ন নিয়ে তো করা যায় না। যেটাই তুমি যত্ন ছাড়া করো সেটা তো বোঝা যায়। হ্যাঁ, সেদিন কে একজন আমায় বলছিলেন এটা এখন প্রোডাক্ট হয়ে দাঁড়িয়েছে, প্রোডাক্ট হয়ে দাঁড়িয়েছে, মানে ছবি জায়গা থেকে সত্যি হারিয়েছে। এইবার আমি না একটা ছবির কথা খুব বলবো, মানে যেদিন আমি প্রথম আইডেন্টিফাই করেছিলাম তোমাকে, সব চরিত্র কাল্পনিক, প্রিয়বালা দাস, যে শব্দগুলো প্রিয়বালা নামটাই ভুলে গেছি, আমার এত পছন্দ ছিল না। আমার নন্দর মাটা একটু মনে হয়, হ্যাঁ, কারণ ওই বলেছিল না বোম্বাদা, ওই একটা জায়গায় বলছিল প্রিয়বালা দাস। তো ওই না আমার যেটা হয় আর কি, তখন আমি জানি না, হতে পারে, কিন্তু আমি দেখলাম অসাধারণ লাগলো একজনকে, এই খোঁজ শুরু হলো ইনিকে, তো পেলাম। এইবার ছবিতে এই যে মানে ছবিতে তুমি যতগুলো কাজই করেছো সবটাই আলাদাই আমি বলবো, মানে সবাই বলে সব চরিত্রগুলো তারা আলাদা করতে পেরেছে, কিন্তু সবসময় হয়ে ওঠে না অনেকের ক্ষেত্রে। তোমার কাছে সত্যি তাই? মানে তোমার কাছে কি থিওরি, তুমি কীভাবে ভাবো একটু বলবো, মানে এই যে আলাদা করার জায়গাটা? আমি না জেনে আনইনটেনশনালি একটা আমার যেটা করি, সেটা হচ্ছে একটা কোনো সেই চরিত্রের চারিত্রিক কোনো একটা জিনিস আমি ধরি যেটা সব সময় অলওয়েজ থাকবে। যেরকম এইটার মধ্যে যেটা তুমি বলছো, সেটাতে আমার মনে হয়েছিল প্রিয়বালার আর অ্যাম্বিশন বলে কিছু, তো সেই মানুষটার অ্যাম্বিশন বলে কিছু নেই, যে যদি থাকে তাহলে তারপরে সে কিভাবে হাঁটবে, চলবে, কথা বলবে, সেটা রিফ্লেক্টেড হবে। দ্যাট ইজ হাউ আই ডু, যেগুলো করি আমি, একটা পার্টিকুলার জায়গা তুমি ধরে নাও, একটা ধরে নিই। এইটা আমি অবশ্য অন্য কাউকে খুব একটা বোঝাতে পারি না, বোঝাবার চেষ্টা করেছি, কিন্তু তাতে যে তারপরে ওই ব্যালেন্সটার মধ্যে থাকতে হবে, এইটা should come automatically, and if it doesn't come automatically, if it has to be worked on, তাহলে it doesn't work অসুবিধা অনেক সময়। এই রেফারেন্স একটুখানি তোমার কাছে ঋতুপর্ণ ঘোষ বা
তুমি ঋতুপর্ণা ঘোষের সম্বন্ধে মানে মানুষটিকে মিস করি প্রচণ্ডভাবে, কি বলবে মানে তোমার অভিজ্ঞতা ওনার সাথে কাজ করার, শুধু এই ছবির নয়, আলাদা করে তো তোমরা পরিচিত। আলাদা করে কাজ করেছি, আলাদা করে ওর অসুখে আমি অ্যাসোসিয়েট ডিরেক্টর ছিলাম। মানে ঋতুর একটা অদ্ভুত ব্যাপার ছিল, ও ওয়ার্কশপিং বিশ্বাস করত। আচ্ছা, ওর কীরকম একটা ধারণা হতো যে ওয়ার্কশপ করলে স্পন্টেনাইটি চলে যায়। ওকে, কারণ তুই তো আমার নাটক দেখিস, তো নাটকটা তো 6 মাস ধরে রিহার্সাল দিয়েছি, তোর মনে হয় যে ওটা প্র্যাকটিস কথা বলে চলেছি? বললো না। কিন্তু যখন অসুখ করি তখন আমি যে ওকে মানে অ্যাসিস্ট করছিলাম, সেটা কিন্তু ফর অ্যাক্টিং। ওকে, আমারটা অ্যাক্টিংটা ছিল মাইন্ডে। কিন্তু তা না, তবে ঋতুর একটা এ ছিল ভয়ানক লম্বা ডায়ালগ। এই সব চরিত্র কাল্পনিকে আমি মানে ছাঁটতে ছোট করতে করতে গেছি, এবং একবার একটা বোধহয় এত বড় ডায়ালগ আমি ঠিক 4টে কথায় শেষ করেছি। আচ্ছা, তারপরে ঋতু আমাকে একদিন বললো, এই শোন, ওই জায়গাটার ডাবিংটা কেন রে তুই ওখানটা ছোট করিসনি? বললাম বাহ, টাকা দিয়েছিল ছোট করবো, আমার ইচ্ছে করেছিলাম। ও কিন্তু সত্যি ও বড্ড মানে ওয়ার্ডি, ওই ব্যাপারটা খুব ওয়ার্ডি ছিল, কিন্তু চিন্তা সাংঘাতিক ভালো ছিল। দহন, তারপরে ওইটা যে পরপর মানে কঙ্কনা করলো, এই তো আমাদের আমি নাম বলি যে দোসর, হ্যাঁ, এইসব আইডিয়াগুলো, চিন্তাগুলো আর মুহূর্তের গল্প, হ্যাঁ, মানে একটা লাইফ স্প্যানের গল্প নয়, কিন্তু মুহূর্তের আর রিলেশনশিপ দ্যাট ইজ, ওটা ওর সঙ্গে আমার মিলছে, কারণ আমি এখনো আই এম বেটার অ্যাট রিলেশনশিপ দেন অন্য এক্সট্রাভাগান্সা। আচ্ছা, তুমি ছবি ডিরেকশনের কথা ভাবো নিজে? ভেবে লাভ নেই, কি বলে প্রডিউসার একবার একজনরা এলো, আমাকে বললো আমরা চাই আপনি ডিরেক্ট করুন। আমি ওটা লিখেও ফেললাম, অনেক দিন চললো ওই কথাবার্তা করতে করতে বুঝলাম, আস্তে আস্তে ওদের যে চাহিদা হতে শুরু করলো, তাতে বুঝতে পারলাম যে এই বয়সে এসে যদি একটা ছবি করি ঠিকঠাকভাবে করা উচিত, নাহলে করা উচিত না, নাহলে মধ্যেখানে বন্ধ হয়ে যাবে। আমি তবে ওদের বললাম, তোমাদের দ্বারা ফিল্ম প্রোডাকশন হবে না, আলু টালু বেচলে বেটার, তাই করো, কিন্তু এইটা করতে যেও না। তারপরে তারা করেছে কিনা আমি জানি না এখন, কিন্তু এটা হয়। তবে একবার একটা করে মানে সেটা ফিল্ম হিসেবে দেখায়, তার জন্য বলছি। আকাশ ৮, তাতে একটা 6 দিনের সিরিজ করেছিলাম, ওটা আমারই গল্প, আমি ডিরেক্টও করেছিলাম, তাতে ও ছিল। ওকে, অসাধারণ। সেটা তারপরে না ওরা ওটাকে জুড়ে একটা সিনেমা বানিয়ে প্ল্যাটফর্ম 8-এ দেখা যায়। নিশ্চয়ই এখন পাওয়া যাবে, প্ল্যাটফর্ম 8-এ আছে, ওখান থেকে পেয়ে যাবে। সেটাতে কঙ্কনা ছিল। ও আচ্ছা, কি নাম, অপুর কি জানি নাম, আমাদের শাশ্বতের কথা, শাশ্বত, অলোকনন্দা, ও এরা সব ছিল, আর আমার দলের অনেক ছেলে মেয়ে ছিল। তবে আমি একটা ছোট্ট ছবি ডিরেক্ট করেছি, সেটা ইউটিউবে পাবো আমরা? ইউটিউবে আছে না রে? হ্যাঁ, সরো অফ লাভ। আচ্ছা, এটা ওই ছেলেটা সুজয় প্রডিউস করেছে। ওকে। এইবার তুমি দেখো, আমাদের এই মুহূর্তে যদি ওয়েব সিরিজ দেখো, এই যে হিন্দিতে হচ্ছে না অনেকগুলো, যেগুলো বেরিয়েছে যতগুলো কোম্পানি, অ্যামাজন প্রাইম, তবে তোমাকে থামিয়ে একটা কথা বলে দিতে পারি, সেটা হচ্ছে আমার এখনো থিয়েটার বেটার লাগে সিনেমার থেকে। আমি বলি, যখন আমি সিনেমায় কাজ করি ওটা আমার শ্বশুর বাড়ি, এখানে কাজ করি ওটা বাপের বাড়ি। কারণ এটাও তুমি বলেছো একটা এসে যে থিয়েটার মঞ্চস্থ যেদিন হচ্ছে সেই দিনটা ঠিক আছে, ওটা তো হচ্ছে, কিন্তু এই আমার এই প্রসেসটা ইউ লাইক দিস প্রসেস, মানে কেন বলো তো? আমি খুঁটিনাটিগুলো যদি একটু বলো, মানে কি ভালো লাগে তোমার এই প্রসেস? এই যে একটা ক্রিয়েটিভিটি যেটা চলে, মানে একটা জিনিস, এই যে আমরা এখন যেটা দেখলে তুমি, তার কিচ্ছু ছিল না, নট আ পিস অফ ডায়ালগ, নাথিং। এটা মানে একটা ফিয়ার অ্যান্ড মিজারি অফ দ্য থার্ড রাইখ, ব্রেক্ট যেগুলো লিখে গেছিলেন, ছোট ছোট গল্প, বোধহয় 27টা না 29টা, এবং সেই গল্পগুলো কিন্তু ব্রেক্টিয়ান না, দে ওয়ার জাস্ট রেগুলার রিয়ালিস্টিক। ওই সময় হোয়াট ওয়াজ দ্য ফল আউট অফ দ্য থার্ড রাইখ, মানে এমনি মানুষের উপর দিয়ে কী হচ্ছে, মানে হয়তো ইন্টেলেকচুয়াল, তারা পড়ায়
বা সায়েন্টিস্ট বা কিছু, তাদেরও বাড়িতে এটা এই ভয়টা ঢুকে কি হচ্ছে, হাউ দে আর ব্রেকিং আপ, সেটা থেকে এটা ভাবা, ওই ভাবাটুকুই। কিন্তু তারপরে এটা যখন সবাই মিলে আমরা মানে একটা সিচুয়েশন নিয়ে ভাবতে ভাবতে আমরা সবাই মানে যারা করেছি সবাই মিলে ভাবতে ভাবতে একটা জায়গায় আস্তে আস্তে পৌঁছে সেটা একটা ক্রিয়েশন হয়ে গেল। আমি তোমাকে পিন পয়েন্ট করে বলতে পারবো না কোন জায়গাটা আমার সবচেয়ে ভালো লাগছিল। ইটস জাস্ট হ্যাপেন্ড অ্যান্ড হ্যাপেন্ড অ্যান্ড হ্যাপেন্ড। আর সবার মিলিত ওয়েতেই হয় মানে এই ওয়ার্কশপ। আচ্ছা। স্ক্রিপ্টেড নাটকও আমাদের অনেক আছে, কিন্তু এটা ওয়ার্কশপ। আরেকটা বোধহয় তোমার বিশ্বাস বা তুমি ওই প্রসেসেই কাজ করো, সেটা হচ্ছে যে কোথাও একটা বলেছিলাম আমি, সেকেন্ড আরেকজন সোহাগকে চাই না যে মোটা, আরেকজন হচ্ছে রোগা, আরেকজন হচ্ছে অমুক, মানে হচ্ছে কপি যেটা হচ্ছিল বিভিন্ন নাটকের গ্রুপে যেটা হচ্ছিল, যিনি সেটা আই ডোন্ট লাইক। ওই যার জন্য আমি আজ অব্দি 41 বছরে দেখাই না, আনলেস ভীষণ তারা আছে, খুব খারাপ একটা বোঝাতে হচ্ছে, কিছুতেই বুঝতে পারছে না, তখন ওটা করে দেখাই, নাহলে আমি দেখাতে ভালোবাসি না। মানে এই প্রসেস নিয়ে তোমাকে কেউ কোনোদিন বলেন, মানে অন্য লোকেরা যারা থিয়েটারের সঙ্গে যুক্ত, যে তুমি কেন, তুমি তো নিজে একটু দেখাতেই পারো, করাতেই পারো, কেউ বলেনি তো? সেটা আমাকে কেউ বলেনি, বলার সাহস থাকে বলে আমার মনে হয়। আগেকার সময়ের সেই সময় তোমার নাটকের কোন চরিত্র কথা বলবে, মানে অনেকে ছিলেন তো সেই টাইমে, কোন নামটা মাথায় আসে যাকে দেখে ইন্সপায়ার্ড হয়েছিল তখন? ওই আমি না কাউকে, মানে ইন্সপিরেশন ডেফিনেটলি ছিল, কিন্তু কাউকে কপি করার কোনো ইন্টারেস্ট আমার ছিল না। ইন্সপায়ার আমাকে নানানভাবে নানান লোকে করেছে, সেটা আমাকে অজিতেশ। আরে বাস, অজিতেশের নাটক তখন আমি সাদেন অ্যাভিনিউতে থাকতাম, আর ওই যে মুক্ত অঙ্গনে হতো, সে হেঁটে হেঁটে এসে দেখে যেতাম কত ওর দ্য ওয়ে হি মানে হি চেঞ্জ দ্য প্যাটার্ন অফ স্টেজ প্রোডাকশন, সেটা আমার খুব ভালো লেগেছিল। ওর মানে এনিথিং ইউ ক্যান সে আই উইল থিঙ্ক অফ হিম। একদম আমার মানে আমার নাটকের গ্রুপে যিনি স্যার, একদম মানে তার কথা বলে, উৎপলদা, সৌম্যমিত্র, হ্যাঁ তুমি যাদেরকে পেয়েছো, হ্যাঁ তারা তো ডেফিনেটলি নমস্কার। হ্যাঁ, কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করো আমার কোনো ফেভারিট আছে তাহলে অজিতেশ। তখন যে এই গ্রাউন্ডে একটা প্রশ্ন করতে গেছিলাম, যেটা আটকালাম, সেটা হচ্ছে যে এই যে হিন্দিতে, আমি ছবির কথা বলছি না, ওয়েব সিরিজের কথাই বলছি, অনেক নাম শোনা যাচ্ছে, তাতে প্রচুর ছেলে মেয়েদের নতুন ফেস, ভালো অভিনেতা, আমি শুধু ফেস বলছি, ভালো অভিনেতা পাচ্ছি, মানে এখন 5 জনের নাম বলা যায়। বাংলায় দেখো তুমি ঘুরে ফিরে, আমি নামটি আর বলছি না, খুব ভালো অভিনেতা একজনকেই ধরা হয়, একটু ভালো ছবি হলে, মানে যেটাকে আর্ট খচিত বলে বা যাই বলুক নাম দেওয়া হয়েছে, তার কথাই ভাবা হয়। বাংলায় সেই মাপের অভিনেতা নেই, মানে এইটা না আমি বুঝতে পারি না কেন ভাই, তোলা হচ্ছে না, নেই তো হতে পারে না। স্টেজে এতজনকে দেখি, অসাধারণ, না স্টেজে ভীষণ ভালো হলেও যে সবসময় ওখানে ভালো করবে, ভালো হবে না, ভালো হওয়ার কোনো কারণ নেই, আবার মানে না ভালো হওয়ার কারণও আছে, দুটোই। কিন্তু আমার যেটা মনে হয়, এইখানে টাকা পয়সার যে অবস্থা, তোমাকে 12 দিন এটা করে দিতে হবে, সো ব্যাংকেবল লোক নিয়েই ওরা কাজ করবে, ওদের কোথায় সময় কাউকে ট্রেন করা। আমার মনে হয় দিস মে বি দ্য মেইন রিজন এখন। হ্যাঁ, এটা ছাড়া আমি মাথায় তার মধ্যেও অবশ্য যারা ভীষণ বেশি মেধাবী এই ব্যাপারে, তারা তার মধ্যে থেকে বেরিয়ে আসে, কিন্তু সত্যি কথা নোবডি ওয়ান্টস টু টেক দ্য রিস্কটা নেবে কী করে, সেটা আমার ধারণা। যার জন্য অনেক সময় অনেক ভালো ভালো অভিনেতা অভিনেত্রী, যার জন্য তাদের কোনোদিনই আর কোনো তাদেরকে দেখা যায় না, এরকম হয়, ডেফিনেটলি আছে, তাদেরকে দেখা যায় না, মানে ব্যাংকেবল হলে নেবো, না হলে নেবো না। এই যে ঋত্বিকের মতো এত ভালো, ওই নামটাই বলতে চাচ্ছি, ঋত্বিক এত ভালো অভিনেতা, তাহলে ঋত্বিক তো ঋত্বিকময় হয়ে যেত পুরোটা, সেটাও কিন্তু হয়, সেটা হয়নি যে জায়গাটা, হ্যাঁ সেটাও হয়নি। ওই সেই জায়গা থেকে বাংলা ছবি, যেটা নিয়ে এই খুব পাশে দাঁড়ান একটা রব, সেটা নিয়ে আবার অনেক মজা হচ্ছে যে পাশে দাঁড়াতে হবে না, বাংলা ছবি ঠিক চলবে, ভালো করতে হবে। তুমি শেষ এই 1 বছরে তোমার কাছে ভালো ছবি, বাংলা ছবি দেখেছো, এরকম কিছু মনে পড়ে? একটা তো মনে পড়ে খুব ভালো করে, আমাদের এখানকার ছাত্রী করা দোস্তজি। আরে বাবা, দোস্তজি
এটা বলা যায় যে দের ইজ নো স্টার নো বডি, কিছুই নেই, বাট ও ওয়ার্ল্ড ওয়াইড এটা হলো বিকজ দ্য অনেস্টি। হ্যাঁ তবে এই দোস্তজি ইজ নট আ ভেরি চিপ ফিল্ম, না অসাধারণ একটা ছবি, সেটাই বলছি আমি যে ইটস নট আ চিপ এই ছবিটাই হওয়ার দরকার কোথাও মনে হয়, এরকম। একটা নয় আরো 5টা। আর এরকম আমার সত্যি বলছি অতনুর ছবি ভাল লাগে, ওইটা কি শেষ পাতা, আমি দেখেছি খুব রিসেন্ট ভালো, আইএফসি, মানে শেষ পাতা। খুব ভালো লেগেছে আমার, হ্যাঁ ওরকম কিছু ছবি ডেফিনেটলি আছে যেগুলো ভালো লাগে, যেগুলো ভালো লাগে। যেহেতু আগে তুমি কমার্শিয়াল থিয়েটার, আমরা তো জানতেই পারিনি আমরা যে সময়ের, তাকে কি ডিফারেন্স দেখলে, মানে কমার্শিয়াল থিয়েটার তারপরে এই যে থিয়েটার আমাদের প্রসিনিয়াম থিয়েটার? আসলে যখন কমার্শিয়াল থিয়েটার এখানে খুব হতো আর এমনিতে গ্রুপ থিয়েটার generally was very political, আচ্ছা, very political or had an issue to say something, societal issue কিছু একটা, কিন্তু তখন ওখানে কিন্তু জাস্ট গল্প টল্প সুন্দর সুন্দর গল্প এইগুলো হতো। আফটার আ পয়েন্ট ওই টাকাটাও আর খরচ পারেনি লোকেরা, মানে যারা প্রডিউসার ওকে, ফিল্ম স্টার নিয়ে এসছে, সব কিছু করেছে, চেষ্টা করেছে, কিন্তু ওই টাকা ওঠে। মানে সেই টাইমে তার মানে ওখানেও ওই ফিল্মের মতন প্রডিউসার থাকতো? হ্যাঁ প্রডিউসার থাকে, মানে একসঙ্গে ইউনিটের মতো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওকে। থিয়েটার প্রথমে স্টার্টই হয়েছিল উইথ প্রডিউসার্স, মানে বাবুরা ছিলেন, তারা ভীষণ এইগুলো করতে ভালোবাসতেন, যেরকম পায়রা ওড়াতে ভালোবাসে সেরকম এইরকম জিনিসগুলো করতে ভালোবাসতেন। কিন্তু তারপরে আস্তে আস্তে সেটা মানে মারোয়ারিদের হাতে চলে গেল, এবং তারপরেও কিন্তু পেরে উঠলো, টেকানো গেল না, ওই টাকা ওঠে না। মানে এভরি থার্সডে ফ্রাইডে, থার্সডে স্যাটারডে সানডে, স্যাটারডেতে সানডেতে ডাবল শো, আরে বাবা, এই 4টে শো প্রত্যেক উইকে লোকটা না পরের দিকে প্রবলেম হতে শুরু করলো। তার আগে তো এটাই ছিল না, অন্য কিছু ছিল না, কিন্তু সেখানেও শিফট আরম্ভ হয়ে গেছিল। শিশির ভাদুরী স্টার্টেড, ওদের নাটকের কন্টেন্ট চেঞ্জ হতে শুরু করেছে, ওকে। কিন্তু সেটা তো তখনকার দিনে, তখন ওই আলাদা বলে কিছু ছিল। তারপরে সেটা চললো কিছুদিন, যেটা হয় চললো, এই দিকে আরেকটা মুভমেন্ট এসে গেল, কিন্তু সেইটা আর টেকাতে পারলো না। আচ্ছা, এই যে শিল্প তো থেকেই যাবে, ফর্ম হয়তো পাল্টাতে থাকবে, এই যেমন কমার্শিয়াল থিয়েটার চলে গেছে কিন্তু থিয়েটার রয়ে গেছে, আবার টিভিতেও অনেক চেঞ্জেস এসছে, সেই টেলিফিল্ম আর আমরা দেখতে পাই না, টেলিফিল্মটা বলতে আর কিছু নেই এখন, শর্ট ফিল্ম হচ্ছে, ঠিক আছে। এইবার তোমার কি মনে হয় নাটক বা এই থিয়েটার এটা শেষ দিন অবধি থাকবে তো? আমার তো মনে হয় মানে আমার এই আশাটা রয়েছে, ডুববে উঠবে কিন্তু যাবে না, এইটা আমার মনে হয়। এখানে একটা না অন্য রকমের একটা ইন্টেলেকচুয়াল, একটা অ্যাফেকশনেট, একটা হোয়াট শুড আই সে ফাইন্যান্সিয়াল একটা আদান প্রদান আছে, মানুষ ওই নিয়েই তো বেঁচে থাকে, একদম, এটা তো এক্সচেঞ্জটা রয়েছে, এইটা চলে, এইটা ইজ সামথিং ইন আ গ্রুপ, মানে যে গ্রুপটা ঠিকঠাক কাজ করতে চায় তা সেই গ্রুপে চলে, তো সেইটা ইজ সামথিং পিপল লিভ ফর অ্যান্ড উইল লিভ ফর। সো আমার মনে হয় যে নোজ ডাইভ করলেও আবার উঠবে, আমার মনে হয় যাবে না। আমরা একদম শেষের দিকেই, মানে আর বেশি চালাবো না, সেটা হচ্ছে আজকে তো অদ্ভুত দিনে এসেছি, পয়লা বৈশাখ। বাঙালি মানে পয়লা বৈশাখের দিন যখন আসে বা পুজো যখন আসে, তখন খুব বাঙালিরা না বাঙালি আনা নিয়ে একটু কথা শুরু হয়, যে বেশ একটু বাবু আনা, একটু এই ধুতি পাঞ্জাবি। তোমার কি মনে হয় বাঙালিরা কি কি হারিয়েছে, তোমার চোখে কি কি পড়ে? মানে বাঙালি বলতে যেটা বোঝা যেত, এখন তো বং। হ্যাঁ, বাঙালিরা কি হারিয়েছে কিছু মনে হয় তোমার কিছু হারিয়েছে, ঐতিহ্য বা এনিথিং? মানে যেটা ছোটবেলা থেকে মনে হয় যে একসঙ্গে অনেকে মিলে থাকতাম, সেটা একটা মজা ছিল, আনন্দে থাকতাম, সেইগুলো এখন তো সবাই ছোট ছোট ইয়েতে যাচ্ছে। আর জানি না অন্য কোথাও আছে কি না, আগে বাঙালিদের একটা ব্যাপার ছিল, কারো বাড়িতে কোনো বিপদ হলে সবাই আসতো, এটা একদম। এখন আমি তো সেটা ফ্ল্যাট কালচার যেটা দাঁড়িয়েছে, জানেই না পাশের বাড়িতে, পাশের বাড়িতে কি হচ্ছে। হচ্ছে অ্যাকচুয়ালি আমার পাশের বাড়িতে হয়েছে, আমি জানতাম না, দুদিন পরে জেনেছি। একসঙ্গে রাত্রে এক বয়স্ক রাত্রে দুই ভাই, মানে আর এক
দিদি বোধহয় অসুস্থ হয়েছেন, আমি জানতামই না। তারপরে ওই সবাইকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে, দাদা এবং ভাই মারা গেছে, ভদ্রমহিলা। কিন্তু এই ঘটনাটা যে ঘটেছে এটাই তো আমি জানলাম দুদিন পর। এটা অদ্ভুত, মানে নিজেদের খারাপ লাগা। হ্যাঁ, এইটা মানে আমাদের মধ্যে ওই সামাজিক ব্যাপারটা বোধহয় আর নেই। আর ফোর্সফুলি যখন করে তখন আমি জানি না কি হয়, ভালো অত। আর আমি তো ওটা পুজোতেও কোথাও যাই না। পয়লা বৈশাখ যে আজকে হয়েছে সেটা মনে পড়লো, কারণ কানন বলছে অসীমা, যে আমার বাড়ি দেখাশোনা করে, সে এসে একটা ঢিপ করে প্রণাম করলো, তার জন্য বুঝলাম। এছাড়া বোঝার উপায়গুলো কমে যাচ্ছে আমার, অত এইগুলো নিয়ে খুব কিছু এসে যায় না। আরেকটা না, মাঝখানে তোমায় দেখে বা কি বলবো, ওই হ্যাঁ চরিত্র, তোমার এক একজনের একটা পার্সোনালিটি থাকে, তো দেখে এটা ইচ্ছে করছে, কারণ সেটাও পাল্টে গেছে কোথাও। এই যে ফেমিনিজম শব্দটা, তার তো মানেই পাল্টে যাচ্ছে কিরকম। মানে ফেমিনিজম বলতে যেটা আসলে বোঝে, তোমার কাছে কি বলো তো? আমি অ্যাকচুয়ালি আই বিলিভ মোর ইন হিউম্যানিজম। বড় কথা, হ্যাঁ, নট মানে এটা সবাই পারবে না আর কি, মানে এই জন্য বললাম বড় কথা। মানে ফেমিনিজম ডেফিনেটলি, মানে বহুদিনই তো সেকেন্ড ক্লাস সিটিজেন ছিল, সো অবভিয়াসলি দ্যাটস আ মুভমেন্ট দ্যাট শুড হ্যাভ কাম আপ, ইটস অল ভেরি ওয়েল। কিন্তু সেইটাই করব বলে ঠিক, আর চারিপাশে পারিপার্শ্বিক কিছু দেখব না, সেটা আমার মানসিকতাতে নেই। মানে যদি এই সেদিন আমি এটাও বলেছি, এই যে এখন মি টু নিয়ে আবার আরম্ভ হয়েছে থিয়েটারের মধ্যে, খুব শুরু হয়েছে। আমি বলেছিলাম যে আমি এটা নিয়ে বলতে পারবো না, বিকজ আমার ফার্স্ট হ্যান্ড কোনো নেই। কিন্তু অবভিয়াসলি সব ফিল্ডে হয়, এই ফিল্ডে হবে না, এটা তো না। কিন্তু সব সময় যে পুরুষ মানুষকে দোষ দেওয়া যায় এরকম নয়, এইটা নাও হতে পারে। 1% হয়তো তাদের দোষ না, এইটা নাও হতে পারে। কিন্তু সেটা শুনলে অনেকে চটে যাবে, বোধ হয় গেছেও। কিন্তু এটা তো কথাটা তো ঠিক, কথাটা একদম ঠিক, যেটা বাস্তব। You have to be very fair. এইটা দিস ইজ হোয়াট আই ফিল, ফেয়ারনেস শুড না। এটা একদম ঠিক কথা বলেছো। আর অন্তত মানে শিল্প করতে আসলে তো আরো বেশি বলাই হয় যে সৎ হতে হবে। সেই কার বই আমি পড়ছিলাম, উৎপল দত্তের অভিনেতা হওয়ার প্রস্তুতি বাইরে একটা কোনার বইয়ে অভিনেতাকে বলছে প্রথমেই সৎ হতে হবে। আমি ভাবছি এই সৎটা কি, মানে আপনি অসৎ হলে হতে পারবে না। না, তারপর আমি প্রচুর অসৎদের দেখেছি ভালো অভিনয়। কিন্তু প্রথম when you start, if you are not honest, and I don't think you can reach any place. এটা বুঝতে ঠিক, একদম এটা একদম ঠিক। আর সময় নয়, আমাদের চ্যানেলের নাম হচ্ছে ভেলকি। ভেলকি বললে তোমার কি মনে পড়ে? এই শব্দটা শুনলে ভেলকি বললেই কি মনে পড়ে? ম্যাজিক। তোমার লাইফের বিগেস্ট ম্যাজিক? বিগেস্ট ম্যাজিক টেজিক আমার লাইফে। তুমি নিজেই হ্যাঁ, মানে এই যে এত ম্যাজিকটা যদি সেটা তুমি যদি বলো, এই যে তোমাকে বললাম when ক্রিয়েট করা হয়, যখন আমরা তার মধ্যে থাকি, দ্যাটস ম্যাজিক। আর এটা সেটাই অবাকই হই কেন বললাম যে তুমি নিজেই ম্যাজিক, কারণ তুমি একা কিছু করেছো ইজ আ ডিফারেন্ট থিং। মানে এতজন শিখেছেন, তারা কাজ করছেন, এইটাই তো মানে পৃথিবীতে। মানে তুমি ভাবো, তোমার তো কোথাও মনে হয় যে মানে টিচার হওয়াটা আমার না, আমার সবসময় মনে হয় আমি কিছু পারি না। হ্যাঁ রে, সত্যি কথা বলছি, সব সময় মনে হয়। তো আর কিছু বলার নেই, এটা দিয়ে শেখা উচিত সবার আর কি। এই কথাটা, শেষ কথাটা দিয়ে শেখা উচিত না, এই কথাটা একেবারে সত্যি। আমার সবসময় মনে হয় যে আমি বিশেষ কিছুই পারি না, সবার বলার নেই, সিরিয়াসলি বলছি। এটা একদম জেনুইন ফিলিং। এখানে আমার সেই প্রশ্ন আসছে, তুমি বলছো যে পারি না, আর সেখানে রেগুলার মিট করতে হয় নতুন জেনারেশনের সাথে। আমি সবাইকে বলছি না অবভিয়াসলি, তারা বলে কিন্তু আমি পারি একদিন পরেই। একটা কথা হচ্ছে, এই থিয়েটারে ঢুকলে যতদিন যায় তত মনে হয় কিছু জানি না, কিছু জানি না। এটা একদম মনে হয় আমার ভীষণভাবে, সেটা মনে হয়। আর কোনো কাজ করলেও 3 মাস পরে দেখলে মনে হয় এই বাবা ওটা আমি কি করেছিলাম, এটা কাউকে দেখানোই যাবে না। হ্যাঁ, সেরকম তো কিছু কাজ থাকে, সব কাজ নয়, কিন্তু এরকম মানে মনে হয় তখন গিয়ে যে এটা কি করলাম আমি। তো রাইট, তো এইটা দিয়ে আমরা শেষ করবো, মানে ফর্মাল কিছু বলবো না এবারে।
আর যেটা বাকি রয়েছে করে দিই, এখন কেউ নেই। ও বাবা